আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি 71 সনে, আজকে স্বাধীনতার 53 বছর পরে, 53 বছর মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত হয়তো অল্প সংখ্যক আছে, তাদের সন্তানরাও যারা 53 বছর আগে মুক্তিযুদ্ধ করেছে ওনাদের বয়স সেই সময় 15, 16, 18, 20, 22, 25, 30 এরকম থাকার কথা। যদি তাদেরকে ধরি তাহলে এখন তাদের বয়স কিন্তু, জীবিত মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু 60+ বা 70+। অতএব 60+, 70+ যারা সন্তান তাদেরও কিন্তু চাকরি আবেদন করার যে বয়স সীমা 30 বছর সেটি কিন্তু তাদের আর নাই। যে মেধাই নিয়োগ হবে তার সংখ্যাই 44%, আর ওটাই নিয়োগ হবে তার পরিমাণ হলো 56%। এটি কোনোভাবেই, কোনো দৃষ্টিতে, কোনো বিবেচনায়, অন্তত আমার ব্যক্তিগত মতামত, কোর্টের সিদ্ধান্ত তো ওটা আফল করতেই হবে, ওটাকে গ্রহণ করতেই হবে, অন্তত আমার বিবেচনায় এটি আমি অন্তত ছাত্রদের সপক্ষে না দাঁড়িয়ে আমি এর বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে নাই মনির। যে শিক্ষক, আমি ছাত্র পড়াই, আমি মনে করি যে মেধার ভিত্তিতে সবকিছু হওয়া উচিত। দেশের নিয়োগ, পদোন্নতি, যোগ্যতা, মেধা, ভালো পোস্টিং, এগুলা মেধা হওয়া দরকার একমাত্র। বাংলাদেশে কোটা প্রথা চালু হয় স্বাধীনতার পরপরই 1972 সালের 5 নভেম্বর এক সরকারি নির্বাহী আদেশে সরকারি, আধা সরকারি প্রতিরক্ষা জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে 30% মুক্তিযোদ্ধা এবং ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 10% কোটা পদ্ধতি চালু করা হয় প্রথম 72 সালের 5ই নভেম্বর। এর পরবর্তীতে এটি পর্যায়ক্রমে আরো কিছু কোটা বৃদ্ধি হয়, সেগুলা যদি আপনাকে আমি একটু বলি সেগুলা, তাহলে আপনি দেখবেন যে পরবর্তীতে জেলা কোটা 10% নির্ধারণ করা হয়, তারপরে 5% ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা নির্ধারণ করা হয়, 1% প্রতিবন্ধী কোটা নির্ধারণ করা হয়, এবং মোট কোটার পরিমাণ দাঁড়ায় 56%, এবং মাত্র 44% ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে চাকরি হয়। এটি চরম একটি বৈষম্যমূলক। আমি কোর্টের রায়ের ব্যাপারে কোনো কথা বলছি না, কিন্তু অ্যাজ এ শিক্ষক আমি ছাত্র পড়াই, আমি মনে করি যে মেধার ভিত্তিতে সবকিছু হওয়া উচিত। দেশের নিয়োগ, পদোন্নতি, যোগ্যতা, মেধা, ভালো পোস্টিং, এগুলা মেধা হওয়া দরকার একমাত্র উপলক্ষ। সেটি তো অনেকটাই তিরোহিত এখন। মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি, প্রমোশন, তারপরে পোস্টিং, চাকরি, এগুলো শুনি, সেগুলো খুবই দুঃখজনক আর কি। তো এর প্রতিবাদে যখন 50%, মোর দেন 50%, 56% কোটার চলে গেল, তখন এই ছাত্ররা 18 সনের মার্চ মাসের দিকে, এই ফেব্রুয়ারি মাসের দিকে আন্দোলনটা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সাধারণ শিক্ষা আন্দোলন এগুলো তৈরি হলো, এবং সেই সময় আন্দোলনটা এপ্রিল মাসে খুব বেগবান হয়, এবং এই বেগবানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্রলীগ এই কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলা করে। এর ফলশ্রুতিতে ভাইস চ্যান্সেলর বাড়ি ভাঙচুর হয়, অনেক রকমের ঘটনা ঘটে, এবং এর পরিবর্তিতে সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে যায়, এবং এটিকে সেই সময় এই আন্দোলনটা ব্যাপক জনসমর্থন পায়। দেশের অধিকাংশ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এটাকে সমর্থন দেয়, এবং তার ফলশ্রুতিতে কিন্তু এই নূর কিন্তু ভিপি হিসাবে, জাতীয় নেতা হিসাবে আজকে রাজনীতিতে আবির্ভূত হয়েছে, ভিপি হয় এবং নেতা হয়। এই কোটা বিরোধী আন্দোলন দেখেন আপনি, প্রথমত 11ই এপ্রিল 2018 সনের 11ই এপ্রিল এই মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বা তার সহমত পোষণ করে ওনার কোটা বাতিলের একটি ঘোষণা ওনারা দেন। যদিও সেই সময় বলা হয়েছিল, বা এখনো আমি বলি, এই আন্দোলনকারী ছাত্রদের মূল দাবি ছিল কোটা প্রথাটার সংস্কার। তারা চেয়েছিল যে মুক্তিযুদ্ধ কোটা অন্তত 10% নিয়ে আসা হোক বা 15% নিয়ে আসা হোক, বাতিল করার দরকার নেই। কিন্তু সরকার প্রধান সেই দাবি না মানে এক ধাপ সামনে এসে উনি সকল কোটা বাতিল করার একটা ঘোষণা দিলেন। এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়ন করার জন্য 2018 সনের 2 জুলাই মন্ত্রিপরিষদ সচিব, তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মেসার শফিউল আলমকে প্রদান করে 7 সদস্য একটি কমিটি করে দেন এটা পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে। এবং এই কমিটিকে প্রথমত 15 দিনের সময় দেওয়া হয়েছিল একটা পর্যালোচনা রিপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু এই কমিটি 15 দিন থেকে আরো 90 দিন ওনার বেশি সময় গ্রহণ করেন কাজের সুবিধার জন্য সরকারের কাছে আবেদন করে। এর ফলশ্রুতিতে মনে 2018 সনের 17 সেপ্টেম্বর এই কোটা সংস্কার দাবির প্রতি এই কমিটি একটি পর্যালোচনা রিপোর্ট মন্ত্রিপরিষদ বা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে জমা দেন। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে জমা দেওয়ার পরে 18 সনের সেপ্টেম্বরে, 17 সেপ্টেম্বর, এরপরে 2018 সনের 3 অক্টোবর মন্ত্রিপরিষদের একটি মিটিংয়ে এই রিপোর্টটা উত্থাপন হয় এবং সেটা অনুমোদিত হয়। যে প্রথম
শ্রেণী মানে নবম গ্রেড থেকে, সরকারি চাকরির নবম গ্রেড থেকে ত্রয়োদশ মানে 13তম গ্রেড পর্যন্ত সকল চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সাবেক, আবারও বলি নবম থেকে 13তম পর্যন্ত গ্রেড পর্যন্ত সমস্ত চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করে দেওয়া হয়। তবে সেই বাতিল করার সব বাতিল করে দেয় এবং এই 3 তারিখে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে 3 অক্টোবরে 4 অক্টোবরে মন্ত্রিপরিষদ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনে একটা ভুল ছিল আর কি, যে 8ম গ্রেড থেকে শুরু করে মাঝে কিছু ভুল ভ্রান্তি ছিল এবং 26-এ এটা পরে সংশোধনী দেওয়া হয়। যে 2018 সালের 2 জুলাই ঘোষণা করলো, 11 হলো এবং এটি 26শে জানুয়ারি 2020 সনে আবার ভুলটা চোখে পড়ে এবং চোখে পড়ার পরে 2020 সালের 26শে জানুয়ারি এটা সংশোধন করা হয় এবং সংশোধন করে যেখানে 8ম গ্রেড থেকে বলা হয়েছিল সেখানে নবম গ্রেড থেকে 13তম গ্রেড সংশোধন করে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়। দেখেন এখানে যে বিষয়টা এই হওয়ার পর আমি তো বললাম যে এটি কিন্তু বাতিল করার জন্য ছাত্রদের দাবি ছিল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে সব কোটা বাতিল করলেন এবং বাতিল করার ফলে পরবর্তীতে দেখা গেল কি যে মুক্তিযোদ্ধার সন্তান এবং বিভিন্ন কয়েকটি মুক্তিযোদ্ধাদের সংগঠন এই কোটা প্রথা বাতিলের বিপক্ষে আমাদের শাহবাগে আন্দোলন করলেন, লাগাতার আন্দোলন করলেন এবং লাগাতার এই কোটা পুনর্বহালের দাবি জানালেন এবং জানানোর পরে পরবর্তীতে 2021 সনে এই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটি রিট করেন। দীর্ঘ শুনানির পরে 2024 সনের 5ই জুন মানে গতকাল এই প্রজ্ঞাপনটাকে আপনি আবার আপনার বলার মধ্যে একটু মানে দেখছি আমি যেখানে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে, অবৈধ ঘোষণা করেছে প্রজ্ঞাপনকে। শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, প্রজ্ঞাপনকে অবৈধ করেছে। প্রজ্ঞাপন যদি অবৈধ ঘোষিত হয় তাহলে কিন্তু সকল কোটা বলবৎ হওয়ার কথা, কিন্তু যেহেতু পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়া যায়নি এই জন্য পেপার পত্রিকা বা আমরা কনক্লুডিং রিমার্কস করার ক্ষেত্রে একটি সাবধানী হতে হবে, কারণ রিট করা হয়েছিল যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলছে, কিন্তু কোর্ট হাইকোর্ট যে বলেন কামরুল কাদের এবং খিজির হায়াত চৌধুরীর যে যৌথ বেঞ্চ, এই যৌথ বেঞ্চ ঘোষণা করলো প্রজ্ঞাপনটাই অবৈধ করলো। প্রজ্ঞাপনটা ছিল সকল প্রকারের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী মানে নবম গ্রেড থেকে 13তম গ্রেড পর্যন্ত সমস্ত নিয়োগে কোটা বাতিল, কোনো কোটা থাকবে না। তাহলে কোর্ট বাতিল করলো সেই প্রজ্ঞাপনটা, প্রজ্ঞাপন যদি বাতিল হয় মনে তাহলে কিন্তু কোনো কোটাই বাতিল হওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ সুযোগ। তবে এক্ষেত্রে আইনের নিশ্চয়ই ব্যাখ্যা আসবে, পূর্ণাঙ্গ রায় আসবে, পূর্ণাঙ্গ রায় আসলে এটি বোঝা যাবে। এখন আমি বলি যে এই কোর্টের রায় নিয়ে আমি একটি কথাও বলতে চাই না, কারণ এটা বললে পর আমাকে কোর্টের বারান্দায় পর্যন্ত যাওয়া লাগতে পারে। সেই জায়গায় না যেয়ে শুধু এতটুকু বলি যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি 71 সনে, আজকে স্বাধীনতার 53 বছর পরে, 53 বছর মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত হয়তো অল্প সংখ্যক আছে, তাদের সন্তানরাও যারা 53 বছর আগে মুক্তিযুদ্ধ করেছে ওনাদের বয়স সেই সময় 15, 16, 18, 20, 22, 25, 30 এরকম থাকার কথা। যদি তাদেরকে ধরি তাহলে এখন তাদের বয়স কিন্তু জীবিত মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু 60+ বা 70+। অতএব 60+, 70+ যারা সন্তান তাদেরও কিন্তু চাকরি আবেদন করার যে বয়স সীমা 30 বছর সেটি কিন্তু তাদের আর নাই, অর্থাৎ আবেদনই করতে পারবে না। যদি মুক্তিযুদ্ধ করে 32 বছর করা হয়েছে সেটি আবেদন করার তাদের কথা নয়। তাহলে এখনো কেন এই 30% মুক্তিযোদ্ধা কোটা থাকবে, এই প্রশ্নটা যখন ছাত্ররা করে তখন ছাত্রদের, আমি কোর্টের কথা কিন্তু আবারও বলছি না, যে ছাত্রদের দাবির পক্ষে আমার সমর্থন প্রকাশ করা ছাড়া একজন শিক্ষক হিসেবে আমার আর কিছু থাকে না। অতএব এই 30% এই কোটার সংখ্যাটা অনেক বেশি, কারণ এই 17 কোটি মানুষের দেশে যেখানে প্রায় 20 লক্ষ সরকারি হিসাবে শিক্ষিত বেকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 46% গ্রাজুয়েট বেকার এবং প্রতিনিয়ত বেকারের সংখ্যা বাড়ছে, বিনিয়োগ কমে যাচ্ছে, চাকরির বাজার নিত্য নতুন তৈরি হচ্ছে না বিভিন্ন কারণে। তাহলে এরকম একটি অবস্থায় এই ধরনের যে মেধাই নিয়োগ হবে তার সংখ্যাই 44% আর কোটায় নিয়োগ হবে তার পরিমাণ হলো 56%। এটি কোনোভাবেই কোনো দৃষ্টিতে কোনো বিবেচনায়, অন্তত আমার ব্যক্তিগত মতামত, কোর্টের সিদ্ধান্ত তো ওটা আফল করতেই হবে, ওটাকে গ্রহণ করতেই হবে, অন্তত আমার বিবেচনায় এটি আমি অন্তত ছাত্রদের সপক্ষে না দাঁড়িয়ে আমি এর বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে নাই মনির। কারণ বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ, তবে আমি মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করতে চাই, তাদের অবদানকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কিন্তু আমি যে স্ট্যাটিস্টিক্স দিলাম যে কোনো মুক্তিযোদ্ধার
কোনো মুক্তিযোদ্ধার সন্তানের বয়স চাকরিতে আবেদন করার মতো বয়স থাকার কথা নয়, কারণ একজন মুক্তিযোদ্ধা তো আর 2 বছর 3 বছরের মুক্তিযুদ্ধ করতে যায়নি। যদিও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বহু রকমের কেলেঙ্কারের কথা আমরা শুনি, যে 2 বছর 7 বছর 5 বছরের লোকেরাও নাকি মুক্তিযোদ্ধা সনদ তারা পেয়েছেন। তারপরে ভুয়া মুক্তিযোদ্ধা নয়, মানে ভুয়া সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ভুয়া, মুক্তিযোদ্ধা তো জেনুইন মুক্তিযোদ্ধা। এরকমের কেলেঙ্কারি কিন্তু রয়েছে। ইভেন সরকারি আমলারা পর্যন্ত এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট গ্রহণ করে তাদের পদোন্নতি হয়েছে, সেগুলো বাতিল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন যে সমস্ত সচিব মহোদয়রা এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেটকে ইউজ করে পদোন্নতি গ্রহণ করলেন বা চাকরির মেয়াদকে বৃদ্ধি করে নিলেন, এটি অবৈধ ঘোষিত হওয়ার পরও বা এটা বাতিল হওয়ার পরও তারা যে রাষ্ট্র সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বা তারা যে অর্থ রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এটি রাষ্ট্রের কোষাগারে ফিরে দিয়েছেন, এরকম কোনো তথ্য মনির এখন পর্যন্ত আমার নাই। এই যে জেলা কোঠা, আপনি জেলা কোটায় আপনি চাকরি পাবেন, অথচ একজন আরেক জেলার সবচেয়ে মেধাবী সে চাকরি পাবে না, এটা হয় না। আপনি নারী কোটায় আপনি নারী স্বাধীনতার কথা বলবেন, নারী অগ্রগতির কথা বলবেন, নারী প্রগতির কথা বলবেন, আবার আপনি 10% কোটা নেবেন, এগুলো হয় না। এগুলো কোনোটার সাথে কোনোটা সামঞ্জস্য হয় না। আমার সাংবিধানিক যে বিষয়টি আছে যে রাষ্ট্রের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবেন, আপনি 56%কে আপনি আলাদা করে দিলেন যে তাদের সমান সুযোগ নাই, তারা প্রিভিলেজ পাবে, সুযোগ পাবে। এটি বোধহয় আজকের এই 53 বছরের বাংলাদেশে এটি বোধহয় এর গ্রহণযোগ্যতা, এর কার্যকারিতা অনেকাংশে বোধহয় লোপ পেয়ে গেছে। এটি আমাদের ভেবে দেখতে হবে, এটি আমাদের পুনর্বিবেচনা করার কিন্তু একটু সুযোগ। না হলে এই শিক্ষিত তরুণ সমাজের মধ্যে যখন চাকরির বাজার খুবই কম, তখন তাদের মধ্যে এক ধরনের তৈরি হবে, এবং হতাশা থেকে যদি এই তরুণ সমাজে বিপদে যায়, এর দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।